আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল নরেন্দ্র মোদীর সাথে বৈঠক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই, ব্যাংকিং খাত আশঙ্কায়, বললেন বিশেষজ্ঞরা। রওশন এরশাদের ভিন্ন মত। রাজধানীর দুনিয়ায় কারখানা সহ ১.৫ কোটি জাল টাকা উদ্ধার, ডিবির অভিযানে আটক ৪ জালিয়াত। এবং ডালাসে টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারালো বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ১২টার দিকে পালাম বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে অভ্যর্থনা জানান ভারত সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ও বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান। এর আগে সকাল ১০টা ২৭ ঢাকা ছেড়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রী পরিষদের সদস্য, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রী পরিষদ সচিব, ৩ বাহিনী প্রধান, পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। আগামীকাল সন্ধ্যায় দিল্লিতে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের সরকার প্রধান। এছাড়াও মোদীর সাথে একান্ত বৈঠক সহ দেশটির রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে দেশে ফেরার কথা রয়েছে তার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবারের বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড মির্জা এবি আজিজুল ইসলাম। ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি আশঙ্কাজনক বলেও জানান তিনি। এটিন বাংলা স্টুডিওতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় এসব বলেন তিনি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, এমনকি সিয়েরালিয়ন থেকেও বাংলাদেশের মানুষের কর প্রদানে অনীহা বেশি। মিজান শাহজাহানের রিপোর্ট। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে সরকারি দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিরোধী দল হিসাবে অংশ নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে শীর্ষক বিতর্কে পক্ষে বিপক্ষে নানা যুক্তি তুলে ধরেন বক্তারা। 3টি চ্যালেঞ্জের মাধ্যমে এই বাজেট অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। 6 থেকে 10% নিয়ে গেছেন, এক বছরের মধ্যে আপনি আবার বলছেন সেটি 10 থেকে 6 আনবেন, এটি সম্ভব না কিভাবে? অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর মির্জা এবি আজিজুল ইসলাম বলেন, সরকারি প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত ঋণ পরিশোধ করতে পারবে না। প্রস্তাবিত বাজেটে আঞ্চলিক ও শহর গ্রামের বৈষম্য ফুটে উঠেছে বলে মন্তব্য তার। নেপালে মাথাপিছু আয় কম হওয়া সত্ত্বেও কর আদায় বেশি হচ্ছে বলে মন্তব্য করে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশে করজাল বাড়াতে হবে। ডিমান্ড ক্রাফট লেফটে সরিয়ে আনলে আমার কিন্তু মূল্যস্ফীতি খুব একটা কমবে না। তার কারণ হচ্ছে মূল্যস্ফীতি অ্যাট দি মার্জিন আমাদের মতো দেশে ডিটারমিন করবে যে ইম্পোর্ট প্রাইস প্লাস তার উপরে যে ট্যারিফ দেয় আমরা, কাস্টম ডিউটি বা ইম্পোর্ট ডিউটি, সেটার উপরে। তো এখানে যে ওই যদি ইম্পোর্ট ডিউটি আমরা না কমাই, খালি ডিমান্ড কমিয়ে কিন্তু এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে না। এখনো পর্যন্ত কর দিবার যে আগ্রহ, সে কর দিবার আগ্রহ থেকে আমরা একেবারেই সরে এসেছি। 80% বিত্তবানরা বাংলাদেশে কর প্রদান করে না। নেপাল, শ্রীলঙ্কা, ভারত চাইতেও কিন্তু আমরা কম কর প্রদান করে থাকি। যেখানে নেপালের মাথাপিছু আয় কম, তাদের কর প্রদানের রেশিও আমরা বেশি। সুতরাং কর প্রদানের ক্ষেত্রে, অভ্যন্তরীণ আয় বৃদ্ধির ক্ষেত্রে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। রেমিটেন্সে প্রণোদনা 2.5% থেকে বাড়িয়ে 5% করার প্রস্তাব করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। সরকারকে ব্যাংকিং খাত থেকে ঋণ না নিয়ে আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নেওয়ার পরামর্শ জানান মির্জা এবি আজিজুল ইসলাম। সরকার নানা ক্ষেত্রে ভর্তুকি প্রদান করে, কৃষি বলি, সার বলি, বিদ্যুৎ বলি, পানি বলি, আরএমজি খাত বলি, সর্বক্ষেত্রেই এই প্রণোদনাটাতে 5% বাড়ানো হয়। এবং মেট্রো রেল, যেটি সুসংবাদ আমাদের এই ঢাকাবাসীকে দিয়েছে, যাতে মেট্রো রেলের উপর কোনো রকম ভাবে
বেটার আউট করানো হয় সেই সুপারিশ আয়োজনের মাধ্যমে করছি। রিকগনিশন অফ এ প্রবলেম ইজ হাফ অফ ইটস সলিউশন। অর্থাৎ কোনো সমস্যার স্বীকৃতিটা হচ্ছে তার সমাধানের অর্ধেক। আমি যদি সমস্যার স্বীকৃতিই না দেই তাহলে আমি সেটার সমাধান দিকে কিভাবে অগ্রসর হব। বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। কালো টাকা সাদা করার প্রক্রিয়ায় অপ্রদর্শিত আয় বৈধ করার মাধ্যমে অর্থ পাচার রোধ করা সম্ভব হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট দিলেও আওয়ামী লীগের অর্থমন্ত্রীর বিএনপির মতো ভিক্ষার ঝুলি নিয়ে বিদেশে ছোটাছুটি করার নজির নেই বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পাচার যারা করে, এ পাচার থেকেও দেশকে রক্ষা করার জন্য পাচারে যে অর্থ সবার অজান্তে চলে যায়, এ অর্থ যখন এই ব্যবস্থা করা হচ্ছে তখন সেই অর্থ মূলধারা ব্যাংকে ফিরে আসবে বলে আমরা মনে করছি। প্রস্তাবিত জাতীয় বাজেটকে ইতিবাচক মনে করছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। গুলশানে প্রেসিডিয়াম মেম্বারদের সাথে বৈঠকে 2024-25 অর্থ বছরের বাজেট প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। শুধু বিরোধিতার জন্য এই বিশাল বাজেটের বিরোধিতা করতে চায় না জাতীয় পার্টি বলেও জানান তিনি। কোনো সরকারি জনস্বার্থের বাইরে বাজেট প্রণয়ন করে না বলেও মনে করেন রওশন এরশাদ। প্রস্তাবিত বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে এই প্রত্যাশাও করেন তিনি। এই বৃহৎ বাজেটকে আমরা ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে চাই। আমরা বিরোধী অবস্থানে আসি বলে বিরোধিতার স্বার্থে একটা বাজেট, জাতীয় বাজেট পেশ করার পর তার বিরোধিতা করতে হবে এই রীতিতে আমরা বিশ্বাসী নই। এই বাজেট প্রণয়নে আমি সরকারের আন্তরিকতার পরিচয় পেয়েছি। এই বাজেটে সফল বাস্তবায়ন হোক, আমরা সেটাই আশা করি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে রাজধানীর দনিয়া এলাকা থেকে জাল মুদ্রা তৈরি ও বাজারে ছড়ানো চক্রের হোতা লিয়াকত হোসেন ও জাকির সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরঞ্জাম সহ 1.5 কোটি টাকার জাল মুদ্রাও তাদের কাছ থেকে উদ্ধার করে ডিবি। 15 বছর ধরে নিখুঁতভাবে জাল টাকা তৈরি করে বাজারে ছড়িয়ে দিতেন লিয়াকত ও জাকিরদের চক্রটি। ভারতীয় জাল রুপিও তৈরি করত তারা। এ কাজে জাকির সহ 4 কর্মীকে লিয়াকত মাসে বেতন দিতেন 3 লাখ টাকা। 15 জন পাইকারের মাধ্যমে এগুলো সারা দেশে ছড়িয়ে দেওয়া হতো। কোরবানির ঈদকে সামনে রেখে বড় অঙ্কের অন্তত 10 কোটি টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল তারা। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে দেশের জনপ্রিয় ও প্রথম 24 ঘন্টা নিউজ চ্যানেল এটিএন নিউজের 14 বছর পূর্তি। রাজধানীর কারওয়ান বাজারে টেলিভিশনটির কার্যালয়ে শুভেচ্ছা জানাতে সকাল থেকে ভিড় করেছেন মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্টজন ও শুভানুধ্যায়ীরা। তাদের স্বাগত জানান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও অগ্রযাত্রায় এটিএন নিউজের পাশে থাকার অঙ্গীকারও করেন তারা। এটিএন নিউজ এবং এটিএন বাংলার যে স্বপ্নদ্রষ্টা এটিএন নিউজ এবং এটিএন বাংলার চেয়ারম্যান, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তার যে দূরদৃষ্টি, তার যে বাংলাদেশের প্রতি ভালোবাসা, তার সব কিছুই প্রমাণ বয়ে নিয়ে আসে এই 2 নিউজের মাধ্যমে। আমরা দেখেছি তারা বস্তুনিষ্ঠ নিউজ তো বটেই, বাংলাদেশের পিছিয়ে পড়া লোকজনের তারা খোঁজ খবর রাখেন, বাংলাদেশে কি ঘটে যাচ্ছে তার খবর রাখেন। আমি মনে করি বাংলাদেশ যে উন্নয়নের একটা চরম শিখরে আজকে উপনীত হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশকে কিভাবে পাল্টে দিয়েছেন সেই নিউজগুলি তারা যথার্থভাবেই তুলে ধরছেন এবং ভবিষ্যতে আরো সুন্দরভাবে তুলবেন। কাজ করতে গেলে সবাই যে কাজ করতে গেলে ভুল তো হবেই, কিন্তু সেই ভুলটাকে যদি মিডিয়া বড় আকারে দেখাতে থাকে এটা কিন্তু ভুল।
কাজ করলে ভুল হয়, কাজ না করলে কিন্তু ভুল হয় না। সুতরাং কাজ যারা করে তারাই ভুল করবে, কিন্তু সেই ভুলটাকে মিডিয়াতে ফলাও করে দেখানোটা আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। কারণ আজকে যদি আমরা এমন কিছু দেখাই যে দেশে অরাজকতার সৃষ্টি হয়, এটা আমি সব সময় আমার নিউজম্যানদেরকে বলি, রিপোর্টারদের বলি, এমন কিছু আপনারা দেখাবেন না যাতে দেশের ক্ষতি হয়, দেশের উচ্ছৃঙ্খলা বাড়ে। এবার বিকাশ ঈদ কেনাকাটার সংবাদ। ঈদুল আজহাকে সামনে রেখে গ্রাহকদের কেনাকাটায় আগ্রহ বাড়াতে বিশেষ অফার দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। ক্যাম্পেইন চলাকালীন নির্দিষ্ট আউটলেটগুলোতে নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় এই অফার পাচ্ছেন ক্রেতারা। বিকাশ ঈদ বাজার নিয়ে আরো জানাচ্ছেন আনান তাসিন রি। কোরবানি ঈদের মূল আকর্ষণ থাকে পশুর হাট নিয়ে, তবে এই ঈদকে ঘিরে বাহারি পোশাকের পাশাপাশি ঘর সাজানোর জিনিস কিনতে নারীদের ভিড় দেখা যায় বিপণী বিতানগুলোতে। এবারের ঈদে ক্রেতাদের পছন্দ ও ভালো লাগার পাশাপাশি গরমকে মাথায় রেখে বিশ্বরং নতুন পাতলা আরামদায়ক কাপড়ের সব পোশাকের সমাহার বসিয়েছে। এসব পোশাকের পাশাপাশি প্রসাধনী ও ঘর সাজানোর জিনিসের ওপর তাদের যে কোনো আউটলেট থেকে বিকাশ পেমেন্টে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা। যমুনা ফিউচার পার্কের এই শপিং মলে এসে যে কয়েকটা প্রোডাক্ট কিনেছি, বিশেষ করে বেশিরভাগ প্রোডাক্টই আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেছি। আমি বিকাশ পেমেন্ট করার পরে একটা দিনে নির্দিষ্ট একটা সর্বোচ্চ পরিমাণ যে 300 টাকা ওইটা ক্যাশব্যাক পাওয়া যায়, আমি ওইটা পেয়েছি। এখন গরম, তাই আমরা সুতি কাপড়টাকেই প্রাধান্য দিয়েছি। আর বিশ্বরং থেকে কেনাকাটা করলে ক্রেতা সর্বোচ্চ আপনার 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে। কুপন কোড সেট করে পেমেন্টটা করলেই দেন ডিসকাউন্ট পাবে বিশ্বরং থেকে। প্রতিবারের মতো এই ঈদেও গ্রাহকদের কেনাকাটার সুবিধায় বিকাশ দিচ্ছে 5% ক্যাশব্যাক। এছাড়াও ক্যাম্পেইন চলাকালীন নির্ধারিত আউটলেটগুলোতে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত এই ক্যাশব্যাক সুবিধা। আনান তাসিন রি, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এবার টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়ে জয় দিয়েই টি-20 বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে এত কম রানের টার্গেটে কখনো হারেনি টাইগাররা, এবারও হারল না। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে 124 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে 6 বল হাতে রেখে জয়ের টার্গেট ছুঁয়ে ফেলে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচ সেরা রিশাদ হোসেন 22 রানে 3টি উইকেট তুলে নেন। জয়ের পর টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরাগ আরমানের রিপোর্ট। পেস আর স্পিন আক্রমণে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের টার্গেটটা নাগালেই ছিল বাংলাদেশের, কিন্তু 125 রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে নাভিশ্বাস উঠে যায় টাইগারদের। শেষ পর্যন্ত জয় পেলেও ব্যাটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন থেকেই গেল। 125 রানের টার্গেটে নামা বাংলাদেশের শুরুটা ছিল বেশ এলোমেলো। দলের 28 রানের সাজ করে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডার ব্যর্থতার চাপ সামাল দেওয়ার চেষ্টা তখন লিটন দাস ও তৌহিদ হৃদয়ের ব্যাটে। তাদের 63 রানের জুটি ভাঙে 20 বলে 1-4 ও 4 ছক্কায় 40 রান করা হৃদয়ের বিদায়ে। তখন বাংলাদেশের জয়ে 50 বলে দরকার 34 রান। ধীর গতির ব্যাটিংয়ে 36 রান করে হাসারাঙ্গার দ্বিতীয় শিকার হন লিটন। এরপর সাকিব আল হাসান, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদের বিদায় টাইগারদের জয়ের পথটা কঠিন করে দেয়। তবে তানজিম হাসান সাকিবকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ। 13 বলে 1 ছক্কায় 16 রানে অপরাজিত থাকেন তিনি। তাতে লঙ্কানদের পরাজয়ের পাশাপাশি নুয়ান থুসারার 4 উইকেট শিকারও ব্যর্থ হয়। এর আগে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের পেস আর স্পিনে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা।
ইনজুরি শেষে মাঠে ফিরেই তাসকিন উইকেট এনে দেন। শেষ পর্যন্ত 9 উইকেটে 124 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ 47 রান করেন পাথুম নিসাঙ্কা। বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজ ও ম্যাচ সেরা রিশাদ 3টি করে উইকেট তুলে নিয়ে লঙ্কানদের রানের গতি টেনে ধরেন। আর টানা 2 পরাজয়ে সুপার 8-এর পথ ভীষণ কঠিন হয়ে গেল শ্রীলঙ্কার। পরাগামান, এটিএন বাংলা। প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব নাইমুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের মানুষের সামগ্রিক কল্যাণ এবং উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব কাজ করছেন তা দেশ বিদেশের মিডিয়া এবং মানুষের কাছে পৌঁছে দিতে নতুনভাবে কাজ করবেন তিনি। সকালে রাজধানী ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব বলেন প্রধানমন্ত্রী প্রেস সচিব। এ সময় তার সাথে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রেস উইং এর কর্মকর্তারা ছিলেন। নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জ্যোতির্বিজ্ঞানকে জনপ্রিয় করতে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন 14 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আয়োজন করতে যাচ্ছে। সকালে রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতার প্রাথমিক বাছাই শুরু হবে 5 জুলাই। সেখান থেকে নির্বাচিত 500 জন প্রতিযোগীকে নিয়ে 23 আগস্ট রাজধানীতে আয়োজন করা হবে জাতীয় বাছাই কার্যক্রম। সবশেষ নির্বাচিত 5 প্রতিযোগী আসন্ন 28তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এজন্য রেজিস্ট্রেশন করতে হবে 30 জুনের মধ্যে। এবারে পার্টেক্স খেলার খবর। টি-20 বিশ্বকাপে আবারও দেখা গেল অঘটন। এবার শক্তিশালী নিউজিল্যান্ডকে ধরাশায়ী করেছে আফগানিস্তান। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে 84 রানের দারুণ এক জয় পায় তারা। টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটির 103 রানে ভর করে 6 উইকেটে 159 রান সংগ্রহ করে আফগানিস্তান। 56 বলে 80 রান করেন ম্যাচ সেরা রহমান উল্লাহ গুরবাজ। ইব্রাহিম জাদরান 84 ও আজমতুল্লাহ ওমরজাই করেন 22 রান। জবাবে ইনিংসে প্রথম বলেই ফিন অ্যালেনকে সাজ ঘরে ফেরান ফজল হক ফারুকি। এরপর উইকেট শিকারে যোগ দেন মোহাম্মদ নবী ও রশিদ খান। শেষ পর্যন্ত 28 বল বাকি থাকতে মাত্র 75 রানে অল আউট হয় নিউজিল্যান্ড। তাতে আফগানিস্তান প্রায় 84 রানের রাজসিক এক জয়। প্রীতি ফুটবল ম্যাচে গ্রিসকে 2-1 গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারল জার্মানি। এতে গ্রিসের বিপক্ষে অপরাজেয় যাত্রা অব্যাহত রইল জার্মানদের। গত রাতে 4 বারের বিশ্বকাপ জয়ীরা দ্বিতীয়ার্ধে গোল 2টি করে। মনশেন গ্লাডবাখে খেলার 33 মিনিটে গোলকিপার ম্যানুয়েল নোয়ারের ভুলে মাসুরাসের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় গ্রিস। খেলার 55 মিনিটে ম্যাচে 1-1 গোলের সমতা টানেন হাভার্স। 89 মিনিটে জার্মানদের জয় নিশ্চিত করেন প্যাসকেল গ্রস। অন্য প্রীতি ম্যাচে আইসল্যান্ডের কাছে 1-0 গোলে হেরেছে ইংল্যান্ড। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল নরেন্দ্র মোদীর সাথে বৈঠক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই, ব্যাংকিং খাত আশঙ্কায় বললেন বিশেষজ্ঞরা। রওশন এরশাদের ভিন্ন মত। রাজধানীর দনিয়ায় কারখানা সহ 1.5 কোটি জাল টাকা উদ্ধার, ডিবির অভিযানে আটক 4 জালিয়াত। এবং ডালাসে টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারালো বাংলাদেশ।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।